5 জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার 3 ম্যাচের ওডিআই সিরিজ, যেটা এই পূর্ণাঙ্গ সিরিজের একটা অংশ। এবং এই সিরিজটাকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশের যে স্কোয়াডটা রয়েছে, ওডিআই স্কোয়াড, সেটা ঘোষণা করে দিয়েছে আজকেই। এবং সেই ফ্রেশ খবরটা নিয়ে চলে এসেছে আপনাদের সঙ্গে অল স্পোর্ট এবিপি। তার কারণটা হচ্ছে এই দলটায় প্রথমবারের মতো অ্যাজ পার্মানেন্ট ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হতে চলেছে। এবং মেহেদী মিরাজ কোন দলটাকে লিড করবেন, এই দলে কারা কারা আছেন কারা নেই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারা এসেছেন ফিরে তাদের কথা বলা যেতে পারে। তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে ফিরেছেন, যেটা বাংলাদেশের জন্য বিরাট সুসংবাদ। আমার কাছে মনে হয় তাসকিন তার সেরা সময়ে, যখন সেরা ছন্দে সেরা ফর্মে ছিলেন, সেই সময়টাতে অযাচিত একটা ইনজুরির কারণে বেশ কিছুটা সময় তিনি কিন্তু দলের সঙ্গে থাকতে পারছেন না। এবং তার না থাকার কনসিকোয়েন্সটা কিন্তু বাংলাদেশ টেস্ট সিরিজটাতেও ফিল করতে পারছে। আমার কাছে মনে হয় তাসকিন অ্যাভেলেবল থাকলে ডেফিনেটলি এই টেস্ট সিরিজে তিনি হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করতেন, প্রথম টেস্টটাতে অন্তত, এবং দ্বিতীয় টেস্টে তো তিনি অ্যাভেলেবল থাকতে পারছেন না। তো সেখানেও নিশ্চয়ই বাংলাদেশ নাহিদ রানার পরিবর্তে কাউকে নিয়ে আসার একটা পরিকল্পনা করবেন। সেটা খালেদ আহমেদও হতে পারেন, সেটা ইবাদত হোসেনও হতে পারেন। তবে আলটিমেটলি তাসকিনকে ফিরে পাওয়াটা বাংলাদেশের জন্য খুবই দারুণ একটা সংবাদ। তিনি ফিরেছেন এবং আশা করবো যে তিনি তার পুরনো ছন্দে আবারও ফিরে আসবেন। সেই সাথে মুস্তাফিজুর রহমান, তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে ওডিআই ফরম্যাটেও রিপ্রেজেন্ট করবেন এবং আশা করছি যে তিনিও স্টার্টিং 11-এ হয়তো থাকবেন বাংলাদেশের পক্ষে। ব্যাটিং এর দিকে যদি তাকায়, সেই জায়গাটায় নাইম শেখ সুযোগ পেয়েছেন। নাইম শেখ তার ডোমেস্টিক সার্কিটে এত ভালো পারফরমেন্স করার একটা পুরস্কার পেয়ে গেছেন বলা যেতে পারে। এবং এই স্কোয়াডে তিনি অন্তর্ভুক্ত হওয়ার পরও তার সঙ্গে লড়াইটা মূলত হবে লিটন দাস, সেই সাথে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের। কারণ এতগুলো ওপেনারের মধ্যে কোন দুজনকে বাংলাদেশ ওপেন করাবে বা লিটনকে আবার মিডল অর্ডারে নিয়ে আসবে কিনা, সেইগুলো নিয়েও কিন্তু একটা চিন্তা ভাবনার ব্যাপার রয়ে যায়। এখন আমরা কিছু বিতর্কিত বিষয়ে চলে আসি। বড় কিছু নাম যারা এই স্কোয়াডের মধ্যে নেই, তাদেরকে আশা করছিলেন সমর্থকরা, তারা কেন নেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। নাসুম আহমেদ তিনি জায়গা পাননি, অবভিয়াসলি তার জায়গায় তানভীর ইসলামকে চুজ করা হয়েছে ওডিআই এই সিরিজটার জন্য। তো আমার মনে হয় তানভীরকে কিছুটা কন্টিনিউ করার সুযোগ দেওয়া হচ্ছে। তানভীরকে আমরা দেখেছি রিসেন্ট কয়েকটা সিরিজেই বাংলাদেশ কিন্তু তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে, তাকে ক্যারি করার চেষ্টা করছে বিভিন্ন ফরম্যাটে। সো তানভীর আরো একটা সুযোগ পেয়ে যাচ্ছেন, স্কোয়াডে তিনি জায়গা পেয়ে গেছেন। একাদশে জায়গা পাবেন কিনা সেটা হয়তো পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আর তার সাথে তানজিম সাকিব তিনি রয়েছেন দলটার মধ্যে। তবে দলে নেই হচ্ছেন শরীফুল। আমি এক্সপেক্ট করছিলাম হয়তো শরীফুল স্কোয়াডে জায়গা পেয়ে যেতে পারেন, বাট বাংলাদেশের পেস বোলিং লাইন আপটা এতটাই স্ট্যাকড, শরীফুল কিংবা ইবাদত তাদেরকে কিন্তু ওডিআই এর জন্য কনসিডার করা হয়নি। তাসকিন মুস্তাফিজ ফিরে আসাতে এই জায়গাটার মধ্যেই বাংলাদেশ সীমাবদ্ধ থেকেছে, তারা আর ইবাদত কিংবা শরীফুলকে ডাকেনি। তবে সবচেয়ে বড় যে কন্টেনশনের বিষয় সেটা হচ্ছে নুরুল হাসান সোহান। মানে তার পরিসংখ্যান দিয়ে আসলে বোঝানোর প্রয়োজন নেই তিনি এই মুহূর্তে কতটা ভালো ফর্মে আছেন হোয়াইট বল ক্রিকেটে। বাংলাদেশ এ টিম যখন খেলেছিল নিউজিল্যান্ড এ টিমের সঙ্গে, সেখানে কিন্তু নুরুল হাসান সোহান দুর্দান্ত পারফর্ম করেছেন। হোয়াইট বল ক্রিকেটে বলি, রেড বল ক্রিকেটে বলি, তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেই গেছেন। এবং তার আগে যখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছিল, সেখানেও নুরুল হাসান সোহান দুর্দান্ত পারফর্ম করে গেছেন। দারুণ কিছু সেঞ্চুরি পেয়েছেন, বড় বড় নক খেলছেন, কার্যকরী ইনিংস গুলো খেলছেন, দলের বিপর্যয়ে তিনি হাল ধরছেন। এক প্রকার আমরা নিশ্চিত ছিলাম যে নুরুল হাসান সোহান ওডিআই দলে ডাক পাবেনই পাবেন, তবে তিনি কিন্তু ডাক পাননি। এবং এখানে আমার কাছে মনে হচ্ছিল যে একটা অন্য জায়গায় খটকা আছে। আসলে নুরুল হাসান সোহানকে কেন রাখা হবে না, সেটার পেছনে তো কোনো লজিক থাকতে হবে। তো আমি লজিকের খোঁজেই গিয়েছিলাম ফিক্সচার্স গুলো দেখার জন্য, যে আসলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ওডিআই সিরিজটা শুরু হচ্ছে সেটা কবে থেকে শুরু হচ্ছে। দেখলাম যে 3টা ম্যাচ 2রা জুলাই, 5ম জুলাই এবং 8ই জুলাই অনুষ্ঠিত হবে। তবে নুরুল হাসান সোহানের কিন্তু অন্য আরেকটা বড় অ্যাসাইনমেন্ট রয়ে গেছে। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশকে একমাত্র দল হিসেবে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স, এবং গ্লোবাল সুপার লিগ সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। এবং সেই টুর্নামেন্টটা শুরু হবে জুলাই মাসের 10 তারিখে। জুলাইয়ের 10 থেকে জুলাইয়ের 19 এই হচ্ছে সেই টুর্নামেন্টের সময়সীমা। তো এখন নুরুল হাসান সোহান আমার মনে হয় যেহেতু গ্লোবাল সুপার লিগের সঙ্গে ইনভলভ এবং তিনি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন, আমার কাছে মনে হয়েছে হয়তো সেই ব্যাপারগুলো বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই ওডিআই সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে হয়তো তারা কনসিডার করবে না, কারণ তার জন্য একটা খুবই ডিফিকাল্ট ট্রাভেলিং প্যাটার্ন হয়ে যায় পরে। এবং আমার কাছে মনে হয়েছে হয়তো তার সঙ্গে কথাই বলা হয়েছে, তিনি বিষয়টা হয়তো পরবর্তীতে ক্লারিফাই করলেও করতে পারেন। বাট তাকে কনসিডার না করার পেছনে আমার মনে হয় যে আসলে ফর্ম বা এরকম কোনো বিষয় নয়, তাকে কনসিডার না করার পেছনে মূল যে কারণটা সেটা হচ্ছে গ্লোবাল সুপার লিগে তিনি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন, এবং সেই টুর্নামেন্টটার সঙ্গে বাংলাদেশ শ্রীলঙ্কার ওডিআই সিরিজটার সরাসরি একটা
ক্যালেন্ডার রিলেটেড ক্ল্যাশ হয়েছে। এই কারণেই আমার মনে হয় নুরুল হাসান সোহান বাদ পড়ে গেছেন, কারণ এছাড়া আমি আর কোনো রিজনই দেখি না নুরুল হাসান সোহানকে ওডিআই স্কোয়াড থেকে বাদ দেওয়ার পেছনে বা তাকে ইনক্লুড না করার পেছনে। তো আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং এই যে 15 সদস্যের স্কোয়াড, তাদের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশনটা কি? ওডিআই ফরম্যাটে কিন্তু বাংলাদেশ র্যাঙ্কিং এ 10-এ নেমে গেছে, সেখান থেকে উন্নতি করতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজটায় ভালো কিছু করে দেখাতে হবে। এটা আমাদের প্রিভিয়াসলি সেড বেস্ট পসিবল ফরম্যাট, যে ফরম্যাটে আমরা সাধারণত ভালো করি। সো এই জায়গা থেকে ভালো করার একটা উপায় কি আমরা বের করতে পারবো কিনা শ্রীলঙ্কা সিরিজে? মেহেদী হাসান মিরাজের নেতৃত্বটা কেমন হবে এই সিরিজে, সেটাও কিন্তু দেখার একটা বিষয় থাকবে আমাদের সবার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।